অর্থনীতির মানে সামগ্রিক যে একটা নড়বড়ে অবস্থা, সেটিকে একটা শক্তিশালী ভিতের উপর দাঁড় করানো, তারপর তো অগ্রগতির জায়গা, মানে সেই আভাসটা পাওয়া যাচ্ছে কিনা, এটি আসলে মোটা দাগে দাঁড় করানো। যেটা একটা তো আপনার মানে ব্যাংকিং খাতে ধরেন যে অস্থিরতা বা এক ধরনের অনাস্থাও আছে। আপনি ইসলামী ব্যাংক নিয়ে যে ঘটনাটা চলমান আছে, মানে অনাস্থাই বেশি, এবং কি পরিমাণ টাকা কয়েকদিনের মধ্যে সেখান থেকে চলে গেল। ওটাতে আপনার যে কোনো ব্যাংকে যদি কনফ্লিক্ট থাকে, আমাদের পাঁচটা ব্যাংক নিয়ে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পরে আমার তো ভালো ব্যাংক আছে বাংলাদেশে, তো আমি ভালো ব্যাংক থাকলে আমি কেন আমি একটু ব্যাংক নড়বড়ে মনে হলে আমি টাকা তুলে নিয়ে ভালো ব্যাংকে রাখবো? তাহলে তাতে করে সমস্যাটা যেটা হচ্ছে, অল্প করে ভালো ব্যাংকের উপর আমি নির্ভর করতে পারবো, তাই না? কারণ ব্যাংকের মধ্যে ক্যাপাসিটির ব্যাপার আছে, তাই না? তো এখন সেই জায়গাটায় আমার ব্যাংকের উপরে যে আস্থা, সেই আস্থাহীনতা যদি আপনার মানে বড় পরিসর তৈরি হয়, তাহলে ব্যাংকিং সেক্টর, আমরা যে ব্যাংক রান বলি যেটা, সে জায়গায় চলে আসতে পারে। তাহলে আমি বলছি যে একটা বাজেট নিয়ে যখন আমরা কথা বলছি, তখন দেখতে হবে যে একটা বছরে আমরা 1 মাস পরে যখন বাজেট বাস্তবায়ন শুরু হবে, সেক্ষেত্রে আমার কাঠামোর মধ্যে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো থাকবে। দুর্নীতি যেটা আছে, এটা হয়তো গভর্নমেন্টের যে ভালো পলিটিক্যাল কমিটমেন্ট থাকে আস্তে আস্তে কমে আসবে, কিন্তু রাতারাতি এই জায়গায় আমি খুব চেঞ্জ দেখতে পাচ্ছি। আমি শেষ করে নিই, রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে আপনার যে গ্যাপগুলো আছে, সেটাও আপনার দেখা গেছে কি আমি চাইলে রাতারাতি চেঞ্জ করতে পারবো না। কিন্তু এখানে একটা প্রস্তাব এই বাজেটও আসছে, আগে থেকে আমরা বলছি যে কর কালেকশনের যারা ব্যবস্থাপনা দায়িত্বে থাকে আর যারা পলিসি প্রণয়ন করে, এই দুইটার মাঝখানে একটা সেপারেশন থাকতে হবে। পলিসি প্রণয়নের সময় যেন চিন্তা করা হয় যে এক্স্যাক্টলি কার উপরে আমি বাজেট আমি কর ইম্পোজ করবো, কী হারে করবো, কার উপরে আমি করবো না, কাকে ছাড় দেবে, যেন প্রপারলি হয়। কারণ যারা কালেক্ট করে, তারা যদি মনে করে আমার বেশি কালেক্ট করতে হবে, তখন তারা নিজেরাই পলিসি তৈরি করবো, সেখানে একটা কনফ্লিক্টের ব্যাপার থাকে। এখন সেটাও কিন্তু কর পলিসি এবং কর ব্যবস্থাপনার বাস্তবায়নের দিক থেকে আমরা জানি সংস্কারটা এখনও ইফেক্টিভলি হয় নাই। তো সেটা আমি মনে করি গভর্নমেন্টের দিক থেকে একটা কমিটমেন্ট দেখছি, সেটা প্রকৃত অর্থে কোন জায়গায় দাঁড়ায় তার উপর নির্ভর করা যাবে। যে এটা এরকম তো চেষ্টা করা হয়েছিল, সেইভাবে তো ভালো কোনো রেজাল্ট পাওয়া যায়নি। ওই যেটা বললেন যে নীতি নির্ধারণ যারা করবে এবং এক্সিকিউশন যারা করবে তাদের আলাদা থাকবে এনবিআর এর মধ্যে, সেটা কোনো বাস্তবায়ন তারা করতে পারেনি। আর আমার যে জিনিসটা আমি খুব জিজ্ঞাসা, এটা আপনাদের কাছেও জিজ্ঞাসা, তা হলো এই যে ঘাটতি বাজেটটা দেওয়া হয় প্রতি বছরই, এটা দেওয়া হয় আপনার 53 বছর যাবতই দেখতেছি। প্রথম যে আপনার 72-তে যে বাজেটটা আসছে, সেই বাজেটটাই কোনো আপনার ঘাটতি বাজেট ছিল না, তাছাড়া সবসময় ঘাটতি বাজেট। এইবারও আপনার 2041 কোটি টাকা ঘাটতি বাজেট। তাহলে এটা কিভাবে আমি আপনার আদার্স অন্য কিছুতে আমি মানিয়ে নিব? এটা কেন হবে? তাহলে এটা আমরা ভালো কি আমি আশা করতে পারি? তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে ঘাটতি বাজেটের ব্যাপারটা, এটা আমার মনে বর্তমান যিনি অর্থমন্ত্রী খুব স্মার্টলেস ভাবে বা স্মার্টলি ওনার এটা হ্যান্ডেলিং করে, এটা আমার মনে আরো মিনিমাইজ করা উচিত ছিল। তাহলে আর একটু আমরা আশা পেতাম আর কি, যে নিশ্চয়ই ভালো কিছু হবে। সেইভাবে কিন্তু হয় নাই। এবং দ্বিতীয় কথা যেটা আছে, যে বড় বাজেট আমি বলবো আমাদের জনসংখ্যার দিক দিয়ে যে খুব একটা বড় বাজেট তা নয়, কিন্তু ঘাটতি বাজেটটা যদি আমরা কমাতে পারি, তাহলে কিন্তু এই বৃহৎ যে বাজেট, এই বাজেটের মাধ্যমে আমরা কিছু পাবো অবশ্যই। আর দ্বিতীয়ত কথা, যে আমাদের আস্থাটা কিন্তু ফিরিয়ে আনতে হবে। এবং বিগত প্রায় 3 বছর যাবৎ সর্বনিম্ন পর্যায়ে আছে আপনার বিনিয়োগ। এটা আপনার স্থানীয় বিনিয়োগ বলেন, আপনার বহির্বিশ্বের বিনিয়োগ বলেন, এটা স্থবির হয়ে আছে, সর্বনিম্ন আছে আমাদের ইতিহাসে, গত 30 বছরের ইতিহাসে। এই কারণে আমি মনে করি আমাদের বর্তমান যে গভর্নমেন্ট বা অর্থমন্ত্রী, তার দায়িত্ব ছিল আরও কিভাবে বিনিয়োগ বান্ধব বিনিয়োগটা কিভাবে করা যায়, যেভাবে আমাদের নিজস্ব আমরা যারা আছে আমাদের বিনিয়োগ, অ্যাট দ্য সেম টাইম বহির্বিশ্বের বিনিয়োগকে আরও এনকারেজ করতে হবে, আরও তাদেরকেও ইনভাইট করে, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে। এবং যে জিনিসটা আমি একটু বেশি আশা করছিলাম, তা হলো যে বিনিয়োগের প্রতিবন্ধক কিন্তু অনেক কিছু আছে। তার মধ্যে একটি যেটা আছে, তা হলো আমরা চেয়েছি যে ওয়ান স্টপ সার্ভিস, যেটা ওয়ান স্টপ সার্ভিসের ব্যাপারে তো কোনো আমরা দিক নির্দেশনা পাচ্ছি না। ওয়ান স্টপ সার্ভিসটা যদি করা যায়, তাহলে দেখবেন যে বিনিয়োগ কিন্তু চট করে বেশ উপরের দিকে উঠে গিয়েছে। সেই জিনিসটা কিন্তু আমরা কোনো আমাদের সরকার কিন্তু সেই দিকপাল করছে না, বা দিক নির্দেশনা আমরা দেখছি না। এই জিনিসটা যদি দেখা যায় বা পাওয়া যায়, তাহলে আমরা একটু আশ্বস্ত হব, আমরা যারা ব্যবসায়ী করছি। এবং আমরা ব্যবসায়ী তো করবো, ধরেন নিজের চাইতে আমরা চেষ্টা করব যে দেশকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি, এটা সবারই উদ্দেশ্য থাকা উচিত। আমাদের মধ্যে দেশপ্রেমটা যদি থাকে, এটা কার্যকরী করা যায়, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে। আমাদের প্রতিবেশী দেশ যেটা অনেক বড় দেশ, কিন্তু তাদের মধ্যে যে দেশপ্রেমটা, সেটা আমাদের মধ্যে নেই। আমাদের মনে হয় এইটা। আমরা যদি একটুখানি ধরেন স্পেসিফিক আসি বিষয়গুলোতে, যেমন ধরেন এবারের বাজেটে বলা হচ্ছে যে কর ছাড়ের যেমন ছড়াছড়ি আছে, আবার কর জাল বিস্তৃত করার ব্যাপারটাও আছে।
মানে অর্থাৎ সাধারণ মানুষের জন্য যদি আমরা বলি যে ব্যাপক কর এবং ভ্যাট ছাড় আছে, যেমন জীবনযাত্রার ব্যয় কমাতে খাদ্যপণ্য, কৃষি উপকরণ, ওষুধ, চিকিৎসা সামগ্রী, প্রযুক্তি পণ্যে কর ছাড়ের বিষয় আছে, কিন্তু আওতা যে বৃদ্ধি করার, মানে যদিও সেটি আসলে লক্ষ্যমাত্রা অর্জন কিন্তু আমরা করতে পারি না কোনোবারই। এবারে যে পদক্ষেপগুলো সেটি আপনার কাছে কেমন লেগেছে? মানে পদক্ষেপগুলো সাধারণ মানুষের জায়গা থেকে আপাতত দৃষ্টিতে আমাদের যেটা মনে হবে যে না বেশ ভালো, কারণ অনেক কিছুই দাম হয়তো কমবে বা এটি প্রকৃত পক্ষে কতটুকু কমে এটি আমাদের দেখার বিষয়, এটি আমাদের জানার বিষয়, এক্সিকিউশন কতটা হচ্ছে এবং বাস্তবতা হবে। কিন্তু মেইনলি যেটা তা হলো আপনার যে রাজস্ব আরোহণের ব্যাপারটা আমি বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, কারণ রাজস্ব আরোহণের ব্যাপারটা যেটা তারা দেখছি আমরা যারা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি বা একটা নির্দিষ্ট ট্যাক্সের কথাটা বলি, নির্দিষ্ট কিছু সংখ্যকের কাছ থেকে তোলা হয়। আমরা সবসময় বলে আসছি যে এটা পরিধিটা বাড়ানোর জন্য, পরিধিটা বাড়ানোর কোনো চেষ্টা দেখছি না, কোনো প্ল্যানিংও দেখছি না। আপনি দেখেন আমি এবারও দেখলাম যে প্রায় 96 লক্ষ লোকের আপনার আছে, 3 নাম্বার আছে, কিন্তু ট্যাক্স দিতে যায় দেখা যায় 30 থেকে 35 লক্ষ পিপুল তারা ট্যাক্স দিচ্ছে, বাদ বাকি 60 লক্ষ লোক তাদের 3 নাম্বার আছে কিন্তু ট্যাক্স দিচ্ছে না। এটা কেন? আমি একটা জমি কিনতে চাই, একটা হুন্ডা কিনতে যাব, গাড়ি কিনতে যাব, আমার যেটা টিএন নাম্বার লাগে, সবকিছু টিএন নাম্বার লাগে, তা সেটা যদি লাগে তা হোয়াই নট ট্যাক্স।